চুয়াডাঙ্গা ও পাবনা জেলার উপরে বইছে অতি তীব্র তাপপ্রবাহ। বুধবার পর্যন্ত সারা দেশে হিট অ্যালার্ট জারি। বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সাথে দুর্ভোগ বাড়িয়েছে লোডশেডিং। গ্রামাঞ্চলে বিদ্যুৎ থাকছে না 10 থেকে 12 ঘন্টা। ফরিদপুরে 2000 কোটি টাকা পাচার মামলার চার্জশিট গ্রহণ। 36 জনের বিরুদ্ধে পরোয়ানা। রুবেল বরকত সহ 3 জন কারাগারে। দুবাইয়ের আলহামরিয়া বন্দরের জেটিতে ভিড়েছে এমভি আবদুল্লাহ। 2 নাবিক বিমানে 21 জন দেশে ফিরবেন জাহাজেই। স্বাগত সমগ্র বাংলাদেশে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। তাপপ্রবাহের কারণে বুধবার পর্যন্ত সারা দেশে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে পাবনা চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ। এদিকে তাপমাত্রা বিশ্লেষণে দেখা গেছে 7 বছরে রাজধানীর কয়েকটি এলাকায় গড় তাপমাত্রা বেড়েছে প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকাল থেকে রাজধানীর আকাশে দেখা গেছে মেঘ রোদ্দুরের খেলা। বাতাস বয়ে গেছে 20 কিলোমিটার গতিবেগের ওপর। তবুও স্বস্তি মেলেনি নগরবাসী। এর মধ্যে রাজধানীর তাপমাত্রা ওঠে 37 ডিগ্রি সেলসিয়াসে। প্রচণ্ড গরম মাথায় নিয়ে নগরবাসীকে ছুটতে হয় কর্মস্থলে। এসির মধ্যে থাকে, এই জন্য হয়তো বা স্বাভাবিক তাপমাত্রা থাকে, কিন্তু বাইরে অসহনীয় গরম। গরমের সমস্যা হচ্ছে আপনার মানুষে হিট স্ট্রোক হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে পড়তেছে মানুষ, প্রচণ্ড গরম। চলা নাভিশ্বাস হয়ে গেছে। আমার মনে হয় আমার যে হার্টের সমস্যা, আমার হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, রাজধানীর ফার্মগেট, মতিঝিল, সায়দাবাদ, যাত্রাবাড়ি, তেজগাঁ, মিরপুর 10, মহাখালী, হাতিরঝিল সহ 16 স্থানে তাপমাত্রা বেশি অনুভূত হয়। এসব এলাকায় 7 বছরে গড় তাপমাত্রা বেড়েছে 3 ডিগ্রি সেলসিয়াস। এসি ব্যবহার করছি, আমাদের অত্যাধিক মাত্রা যানবাহন রয়েছে, আমাদের রান্নাবান্নার থেকে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আমাদের প্রচুর বিল্ট আপ এরিয়া তৈরি হয়েছে যেগুলোতে হিট অ্যাবজর্ব করছে, এবং এইটিকে ইন্টেন্সিফাই করছে সাম্প্রতিককালের একটি বিল্ডিং তৈরির কালচার। সেটি হলো গ্লাসের তৈরি বিল্ডিং। এই গ্লাসগুলোর ভেদ করে তাপমাত্রা ভিতরে প্রবেশ করছে। আবহাওয়া অফিসের সারা দেশের তাপমাত্রা বিশ্লেষণে দেখা গেছে, চুয়াডাঙ্গা, যশোর, পাবনা সবচেয়ে উত্তপ্ত। এছাড়াও দেশের 40টি জেলায় মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ চলায় বুধবার পর্যন্ত সারা দেশে জারি করা হয়েছে হিট অ্যালার্ট। কালবৈশাখী হলে সাধারণত তাৎক্ষণিকভাবে ওই দিন কিংবা তারপরের দিনের যে তাপমাত্রা, সেই তাপমাত্রাটা কমে যায়। ফলে ওই সময়ের যে একটা ফ্লো, সেই ফ্লোতেই কিন্তু যে তীব্র বা অতি তীব্র তাপপ্রবাহের যে মাত্রা, সেই মাত্রাটা কমে যায়। যেহেতু এই বছর ওই অর্থে বৃষ্টিপাত এই মাসে হয়নি, সেই জন্য তাপপ্রবাহটাও কিন্তু এটা কমেনি। আবহাওয়া পূর্বাভাস বলছে, মধ্য এপ্রিলে শুরু হওয়া তাপপ্রবাহ থাকবে চলতি মাসের শেষ পর্যন্ত। তাই বেলা 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত কড়া রোদ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। পাবনা ও চুয়াডাঙ্গার ওপরে অতি তীব্র এবং রাজশাহী, টাঙ্গাইল, যশোর ও কুষ্টিয়ার ওপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। এছাড়া ঢাকা, খুলনা, রংপুর, ময়মনসিংহ ও বরিশালের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গায় সকাল থেকে রোদের তাপ এবং ভ্যাপসা গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রাও। তীব্র তাপদাহের কারণে হিলি স্থলবন্দরে পণ্য ওঠানামা কার্যক্রম ব্যাহত হচ্ছে। গরমের কারণে বেশিরভাগ শ্রমিকই কাজ করতে পারছেন না। তীব্র গরমে পিরোজপুরে ভোগান্তিতে পড়েছে শিশু ও বয়স্করা। দিনের বেলা জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না কেউ, যে কারণে ফাঁকা থাকছে পথঘাট। এছাড়া সারা দেশে তীব্র গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবারে পাবনা এবং কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই পাবনা থেকে জানাবেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, পাবনাতে আজকে তাপমাত্রা 40.5 ডিগ্রি পৌঁছে গেছে। তীব্র দুঃসহ গরম অবশ্যই সেখানে অনুভূত হচ্ছে, এবং এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আসলে কি দেখতে পাচ্ছেন সে এলাকায়? আসলে কিন্তু আমরা আজকে সকালে কিন্তু বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, এবং হাসপাতালগুলোতে আমরা খোঁজ খবর নিয়েছি যে তীব্র তাপদাহ এবং প্রচন্ড গরমের কারণে কিন্তু মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। যেমন খেটে খাওয়া যে দিনমজুর মানুষগুলো রয়েছেন, তারা কিন্তু কাজের সন্ধানে বের হয়েও তারা কিন্তু বাড়ি ফিরতে হচ্ছে, কারণ তাপদাহে তারা রাস্তাঘাটে চলাচল করতে পারছেন না, কাজে বের হতে পারছেন না। অনেকেই কিন্তু আমরা হাসপাতালগুলোতে খোঁজ নিয়েছি, দেখতে পেয়েছি যে হাসপাতাল
হাসপাতালগুলোতে অসুস্থ হয়ে অনেক রোগী কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং সবচেয়ে কিন্তু বেশি অসুস্থ হয়ে পড়ছেন বয়বৃদ্ধ এবং যে শিশু গুলো রয়েছে সেগুলো কিন্তু হাসপাতালে আসছেন। তবে আমরা এই বিষয়ে কিন্তু চিকিৎসকদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে যে পর্যায়ে রোগী আসছে তাদের চিকিৎসা দিতে কিন্তু তাদের হিমশিম খেতে হচ্ছে। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি যে পাবনা জেনারেল হাসপাতালে, যেখানে 250 শয্যা হাসপাতাল, সেখানে কিন্তু 645 জন রোগী কিন্তু আজকে চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি 40 বেডের যে শিশু ওয়ার্ড রয়েছে সেখানে কিন্তু 140 জন শিশু কিন্তু চিকিৎসা নিচ্ছেন। বিভিন্ন ডায়রিয়া, জ্বর এবং শ্বাসকষ্ট বিভিন্ন রোগে কিন্তু আক্রান্ত হয়ে হাসপাতালগুলো থেকে ভর্তি হয়েছে। পাশাপাশি আর সকাল 9টার পর থেকে কিন্তু দিন যতই যায় ততই কিন্তু তাপদাহের তীব্রতা কিন্তু বাড়তে থাকে এই পাবনা পুরো জেলায়। আর আগের দিনের যে তাপমাত্রা ছড়িয়ে যাচ্ছে, পরের দিন তাপমাত্রা কিন্তু অব্যাহত ভাবে বেড়েই কিন্তু চলেছে। আর তীব্র তাপদাহের কিন্তু পুড়ছে গোটা জেলার অসহনীয় গরমে কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছে কিন্তু এই পাবনার জনজীবন। অনেকে দিনমজুর যারা হচ্ছে ভ্যান চালক রয়েছে, ইট ভাটায় যে শ্রমিকগুলো রয়েছে, তারাও কিন্তু এই তারা দিনের কাজকর্ম কিন্তু করতে তাদের দেখার সৃষ্টি হচ্ছে। আপনাকে জানিয়ে রাখছি যে গত 2 দিনে, যেমন গতকাল এবং তার পরশু, এই 2 দিনে কিন্তু পাবনায় হিট স্ট্রোকে 2 জনের কিন্তু মৃত্যুর খবরও হয়েছে। এই ছিল আমার কাছে আসলে পাবনার তীব্র তাপদাহের সর্বশেষ। খায়রুল, আপনি সাথে থাকুন। এবারে আমরা যাব কুষ্টিয়াতে, সেখান থেকে জানাবেন সহকর্মী মিলনুল্লাহ। মিলন, যেমনটি আমরা পাবনায় জানছিলাম যে অতিরিক্ত গরমের কারণে রোগের প্রকোপ বেড়েছে, কুষ্টিয়াতে কেমন প্রভাব দেখছেন? এবং চুয়াডাঙ্গা কুষ্টিয়া পাশাপাশি জেলা, সেক্ষেত্রে প্রতিদিনই কিন্তু চুয়াডাঙ্গাতে তাপমাত্রা নিজের রেকর্ড অতিক্রম করে ফেলছে। কেমন দেখছেন কুষ্টিয়ার সার্বিক পরিস্থিতি? হ্যাঁ, আপনি যেমনটি বলছিলেন আর কি, যে কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা পাশাপাশি এবং সেই সাথে যশোরও কিন্তু কুষ্টিয়া থেকে পাশাপাশি, এবং এই চুয়াডাঙ্গা এবং যশোর জেলা দুটাই কিন্তু তাদের নিজস্ব যে তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড সেটা কিন্তু ভেঙেছে, যার কাছাকাছি কিন্তু থাকছে কুষ্টিয়া। আমি আপনাকে যদি একটি পরিসংখ্যান বলি যে কুষ্টিয়ায় গত এক সপ্তাহে প্রায় 40 ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা নামেনি, যার কারণে কিন্তু দুঃসহ গরমের যে তাপপ্রবাহ সেটা কিন্তু কুষ্টিয়ার উপরে একটা বিরূপ প্রভাব ফেলছে। আপনাকে একটা কথা বলে রাখি যে সবচেয়ে বেশি বিরূপ প্রভাব যেটা পড়ছে সেটি হলো যে কৃষির উপরে। কুষ্টিয়ার কিন্তু জিকের যে সেচ প্রকল্প, সেই সেচ প্রকল্পের কিন্তু মূল পাম্প স্টেশন কুষ্টিয়ায়, এই পাম্প স্টেশনের কিন্তু 3টি পাম্প দীর্ঘদিন ধরে বন্ধ হয়েছে, প্রায় 2 মাস যাবৎ বন্ধ, যার কারণে কিন্তু পানির যে স্তর সেটা কিন্তু নিচে নেমেছে, যার কারণে এখানকার যে টিউবওয়েল সেগুলোতে কিন্তু পানি উঠছে না, যার কারণে এই যে তাপদাহের কারণে যারা নিম্ন আয়ের মানুষ, যারা সাধারণ মানুষ, তারা কিন্তু সারাদিন পরিশ্রমের পরে যে পিপাসত্ব, সেই পিপাসা মেটানোর জন্য টিউবওয়েলে যখন পানি কাছে যাচ্ছে, সেই পানি কিন্তু তারা পাচ্ছে না। এক কথায় বলা যায় যে কুষ্টিয়ায় কিন্তু এই পানির জন্য একটা হাহাকার সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের ভিতরে। আরেকটা কথা বলে রাখি যে হাসপাতালের কথা যেটা বলেছিলেন, যে কুষ্টিয়া 250 শয্যা বিশিষ্ট যে হাসপাতাল, সেখানে আমি কথা বলেছিলাম আজকে সকাল পর্যন্ত 20 বেডের এই শিশু ওয়ার্ড, এই হাসপাতালের যে 20 বেডের শিশু ওয়ার্ড, সেখানে কিন্তু 75 জন শিশু এই ডায়রিয়া জনিত কারণে ভর্তি হয়েছিল। এছাড়াও কিন্তু শিশুর অন্যান্য শিশু রোগবাহিত রোগীর সংখ্যাও কিন্তু আলাদা আলাদা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এছাড়াও কিন্তু বয়সবৃদ্ধ যারা আছে সেই সব রোগীও কিন্তু এখানে বেড়েছে। আমি কথা বলেছিলাম কুষ্টিয়ার 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের যিনি আবাসিক মেডিকেল কর্মকর্তা তাপস কুমার সরকার, তিনি যেমনটি জানিয়েছিলেন যে আসলে তারা প্রস্তুত আছে, কিন্তু তাদের লোকবল সংকটের কারণে কিন্তু এই হঠাৎ করে রোগীর যে চাপ, এটা সামাল দিতে তাদের হিমশিম খেয়ে যেতে হচ্ছে। আরেকটা কথা বলে রাখি যে এখন আমি কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, এখন কিন্তু মাঠে বোরো মৌসুম, এই বোরো মৌসুমের সময় বোরোর যে ফুল, এই ফুল কিন্তু বিবর্ণ আকার ধারণ করছে এই তাপমাত্রার কারণে। আর এই বিবর্ণ আকার থেকে মুক্তি পেতে কিন্তু এখন যেটা দরকার, মাঠে পর্যাপ্ত পানি, কিন্তু সেই পানিটা কিন্তু কৃষক দিতে পারছে না, কারণ এখন যে পানিটা দিচ্ছে বোরিং মেশিন বা অন্যান্য বিকল্প পন্থায়, সেটা কিন্তু একদিনের বেশি সেই পানি মাঠে স্থায়ী হচ্ছে না, যার ফলে কিন্তু কৃষকরাও বিপদের মুখে আছেন। এবং তারা যেটা বলছে যে আগামী যে বোরো মৌসুম, এই বোরো মৌসুমে যে ফলন বিপর্যয়, সেই ফলনের বিপর্যয় হতে পারে। তো এ থেকে রক্ষার জন্য কৃষি কর্মকর্তারা যারা আছেন, তারা বলছেন যে মাঠের ভিতরে যেভাবে হোক এই ধানের ক্ষেতে পানি ধরে রাখার জন্য, কিন্তু জিকের এই প্রজেক্ট নষ্ট হওয়ার কারণে কিন্তু সেই পানিটি ধরে রাখা সম্ভব হচ্ছে না। তো এই যে তাপদাহ, এই তাপদাহের কারণে কিন্তু বিভিন্নভাবে কুষ্টিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত। কেমন ক্ষতি হচ্ছে, একই পাশে মানুষরা অনেক বেশি আক্রান্ত হচ্ছেন। মিলনুল্লাহ এবং খায়রুল ইসলাম, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দিয়ে বিস্তারিত জানানোর জন্য। সরকারের জলবায়ু অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে ধনী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে সহায়তার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। রাজধানীতে জলবায়ু সম্মেলন ন্যাপ এক্সপো 2024-এর উদ্বোধনে এ আহ্বান জানান তিনি। যুদ্ধের পেছনে টাকা খরচ না করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তা ব্যয় করারও তাগিদ দেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। From my cozy place, I hear the world's song. প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন দেশের কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা বিনিময়ে দেশে প্রথমবারের মতো বসেছে জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন বা ন্যাপ এক্সপো। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 4 দিনব্যাপী ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান এক্সপোতে জলবায়ু পরিবর্তন অভিযোজনে বাংলাদেশের সফলতাও তুলে ধরা হবে। ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশনস অন ক্লাইমেট চেঞ্জ বা UNFCCC আয়োজিত নবম এই সম্মেলন সোমবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে অংশ নিচ্ছেন 104টি দেশের জলবায়ু বিশেষজ্ঞ, NGO এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রধানমন্ত্রী জানান, দুর্যোগের ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজনে কার্যকর পদক্ষেপ নেয় গত বছর ঘূর্ণিঝড় মোখায় দেশে কোনো প্রাণহানি হয়নি। আগামী 27 বছরের জন্য জাতীয় অভিযোজন পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আগামী 27 বছর ন্যাপে গৃহীত কর্মপরিকল্পনা সমূহ বাস্তবায়নের জন্য আমাদের প্রায় 230 মিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন। এজন্য সুনির্দিষ্ট তহবিল ও অতিরিক্ত আর্থিক সংস্থানের ব্যবস্থা গ্রহণে আমি ধনী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। বিশ্বকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যুদ্ধবিরোধী অবস্থান তুলে ধরেন সম্মেলনে। যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিযোজন সক্ষমতা বাড়াতে 6টি প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রধান কার্বন নির্গমনকারী দেশগুলিকে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে তাদের নির্গমন হ্রাস করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। দ্বিতীয়ত, উন্নত দেশগুলির দ্বারা জলবায়ু তহবিলে বার্ষিক $100 বিলিয়ন প্রতিশ্রুতি পূরণ করতে হবে। কার্বন নিঃসরণে মাত্র 0.48% অবদান রাখলেও জলবায়ু পরিবর্তনে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি বাংলাদেশ। সে কথা সবাইকে আবারও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। এর ওপর দুর্ভোগের মাত্রা বাড়িয়েছে লোডশেডিং। জেলা শহরে সহনীয় হলেও গ্রামাঞ্চলে বিদ্যুৎ থাকছে না 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত। বিদ্যুৎ বিভাগ বলছে, চাহিদার চেয়ে কম বিদ্যুৎ সরবরাহ থাকায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। বৈশাখের মাঝামাঝিতেও নেই বৃষ্টির দেখা। প্রখর রোদের দাপটে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। তার উপর লোডশেডিং বাড়িয়েছে দুর্ভোগের মাত্রা। গত 2 সপ্তাহ ধরে লক্ষ্মীপুরে 24 ঘন্টার মধ্যে 10 থেকে 12 ঘন্টাই থাকছে না বিদ্যুৎ। গরমে অস্বস্তির পাশাপাশি বিঘ্ন হচ্ছে ব্যবসা বাণিজ্য ও কলকারখানার উৎপাদন। কিছুক্ষণ পর পর 1 ঘন্টা দেয়, তো 2-3 ঘন্টা থাকে না। এটার কারণে হয় কি, ফসলের ক্ষেত্রে ঠিকমতো পানি সরবরাহ দেওয়াটাই মুশকিল হয়ে যায়। বেশিরভাগই ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হয়ে যায়। গরমে চাহিদা বাড়লেও পারেনি বিদ্যুতের সরবরাহ। এতে বাধ্য হয়েই লোডশেডিং দিতে হচ্ছে বলে জানায় বিদ্যুৎ বিভাগ। 110 মেগাওয়াট বর্তমানে আমরা পাচ্ছি। ঈদের আগে আমরা যেটা পেয়েছিলাম 20 রোজার পরে কখনো 70 থেকে 80 মেগাওয়াট। বর্তমানে আমরা 190-100 এরকম পাচ্ছি। ফেনীতে লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রামের মানুষ। দিনে গড়ে 12 ঘন্টাই বিদ্যুৎবিহীন কাটাতে হচ্ছে তাদের। রাত্রে এবং দিনে কোনো টাইমে আমাদের বিদ্যুৎ পাচ্ছি না। আমরা কোন পরিস্থিতিতে ফেলছে যে বিদ্যুৎ ছাড়া ঘুমানোর তো কোনো ওয়েই নেই। লোডশেডিং এর পরিমাণটা আরো কমানো যায়, এই বিষয়ে একটু ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাই। জেলার 6 উপজেলায় বিদ্যুতের চাহিদা 70 থেকে 72 মেগাওয়াট। সরবরাহ পাওয়া যাচ্ছে অর্ধেকের কম। এদিকে জামালপুরে পিডিবির লোডশেডিং সহনীয় থাকলেও পল্লী বিদ্যুতের লোডশেডিং অসহনীয়। দুর্গম চরাঞ্চলে দিনের 16 থেকে 18 ঘন্টাই থাকে না বিদ্যুৎ। গ্রিড থেকেই 132 কেবি লেভেলে বিদ্যুৎ নেই, তারপর 33 কেবি লেভেলে আমরা গ্রাহকের প্রান্তে পৌঁছাই আমাদের উপকেন্দ্রের মাধ্যমে। তো এই কারণে গ্রিডে যদি উৎপাদন কম থাকে তাহলে আমাদের করার কিছু থাকে না। জামালপুরের 7 উপজেলা সহ কুড়িগ্রামের রৌমারী, রাজীবপুর, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধার চরাঞ্চলে পল্লী বিদ্যুতের গ্রাহক 7,15,000। এসব এলাকায় 170 মেগাওয়াটের বিপরীতে মিলছে 80 থেকে 100 মেগাওয়াট। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, যেমনটি আমরা জানছিলাম যে দিনে লোডশেডিং এর মাত্রা অত্যন্ত পরিমাণ বেড়ে গেছে,
এর চারিদিকের আসলে প্রভাব কেমন দেখছেন? আসলে গত 15 দিন ধরে লক্ষ্মীপুরে যে 5টি উপজেলা রয়েছে, আমরা 5টি উপজেলায় দেখেছি কিন্তু ঘন ঘন লোডশেডিং হচ্ছে, একের পর এক লোডশেডিং হচ্ছে, অর্থাৎ দিনে রাতে যদি মিলে 10 থেকে 12 বার কিন্তু লোডশেডিং হচ্ছে। এতে করে এখানকার যারা ব্যবসা বাণিজ্য রয়েছেন বা গ্রাহকরা রয়েছেন তাদের কিন্তু অনেক কষ্ট হচ্ছে, দুর্ভোগ হচ্ছে। একদিকে প্রচণ্ড তাপদাহ, অন্যদিকে যে বিদ্যুতের লোডশেডিং এর কারণে অনেকে কিন্তু রাত্রেবেলা কিন্তু ঠিকমতো ঘুমাতে পারছে না বলে অনেক গ্রাহক আমাদেরকে অভিযোগ করেছেন। তবে এই বিষয়ে আমি এখানকার যে পল্লী বিদ্যুৎ যে অফিস রয়েছে অর্থাৎ লক্ষ্মীপুর জেলা, সেখানে যিনি জেনারেল ম্যানেজার রয়েছেন আসাদুজ্জামান খান, তার সাথে আমার কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছেন লক্ষ্মীপুরের যে পল্লী বিদ্যুতের গ্রাহক রয়েছে প্রায় 5,40,000-এর মতো। এই 5,40,000 গ্রাহকের জন্য যে বিদ্যুতের চাহিদা অর্থাৎ 110 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে, সেখানে অনেক কম পাচ্ছে। অনেক কম পাওয়ার কারণে কিন্তু মূলত লোডশেডিং করতে হচ্ছে। মানে আসলে তারা লোডশেডিং করতে চাচ্ছে না, কিন্তু বাধ্য হয়ে তাদের লোডশেডিং হচ্ছে। তারা বলছেন এই গরমের কারণে কিন্তু লোডশেডিং এর যে প্রকোপ সেটি বাড়ছে। এটি দিন দিনে বৃষ্টি হলে বা দিন দিনে কিন্তু তাপমাত্রা যখন সহনশীল পর্যায়ে আসবে তখন লোডশেডিং কমবে এমনটি বলছেন। এর বাইরে কিন্তু আমরা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যেটি রয়েছে সেখানেও প্রায় 1 লাখের বেশি যে গ্রাহক রয়েছে, সেখানেও কিন্তু আমরা দেখেছি পৌর এলাকা রয়েছে, সেখানেও কিন্তু বারবার লোডশেডিং এর কারণে কিন্তু এখানে যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেখানে কিন্তু কলকারখানা উৎপাদন দেওয়া হচ্ছে। এতে করে কিন্তু সমস্যা হচ্ছে। ব্যবসায়ীরা যেটি দাবি করেছেন যদি এভাবে লোডশেডিং হতে থাকে তাহলে তাদের ব্যবসায় কিন্তু দিন দিন আরো অনেক লোকসানের মুখে পড়তে হবে। কারণ এই ব্যবসা বাণিজ্য কিন্তু বেশিরভাগই কিন্তু বিদ্যুতের উপর নির্ভর করে করতে হচ্ছে। তো এই ঘন ঘন লোডশেডিং এর কারণে সমস্যা হচ্ছে। এখানকার গ্রাহকদের দাবি দ্রুত সময়ের মধ্যে যদি এই লোডশেডিং সহনীয় পর্যায়ে না আসা হয়, অর্থাৎ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না হয়, তাহলে কিন্তু এখানে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব দিকে কিন্তু দুর্ভোগ বাড়বে। তো এখানকার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা পল্লী বিদ্যুৎ সমিতি তারা চেষ্টা করছেন তারা যেন এটা সহনশীল পর্যায়ে নিয়ে আসা যায় বা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ যেন সরবরাহ করা যায়, গ্রাহকদের কষ্ট না হয় সেদিকে তারা লক্ষ্য রেখেছেন। কিন্তু এটি কোনোভাবে কাজে আসছে না। কিন্তু এই গত যে রমজানের আগ থেকে শুরু হয়েছে, এখন প্রতিনিয়ত এই লোডশেডিং এর কারণে হচ্ছে। একদিকে এই যে সেচ কার্যক্রম চলছে কিন্তু সেখানেও লোডশেডিং কারণে ঠিকমতো পানি উঠানো যাচ্ছে না। এতে করে যে বর্তমানে যে ইরি ধান রয়েছে সেখানে কিন্তু কয়েকদিন পরে ধান কাটা হবে, কিন্তু এই যে পানি এবং লোডশেডিং এর এই প্রভাবটি উৎপাদনে মারাত্মক খারাপ প্রভাব ফেলছে। আব্বাস হোসেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দিয়ে বিস্তারিত জানানোর জন্য। 2,000 কোটি টাকা পাচারের মামলায় ফরিদপুর শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেল সহ 46 আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছে আদালত। দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালত সিআইডির দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেন। আসামিদের মধ্যে সাজ্জাদ হোসেন বরকত, ইমতিয়াজ হাসান রুবেল এবং AHM ফুয়াদ কারাগারে আছেন। এদিন এই 3 আসামিকে আদালতে হাজির করা হয়। এছাড়া জামিনে থাকা ঢাকা টাইমস পত্রিকার সম্পাদক আরিফুর রহমান দোলন সহ 7 আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে মামলা 36 আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। 2020 সালে 2,000 কোটি টাকা পাচারের অভিযোগে বরকত ও রুবেলের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করা হয়। দুবাইয়ের আল হামরিয়া বন্দরের বহির্নোঙর থেকে জেটিতে ভেড়ার কথা থাকলেও ভেড়েনি জাহাজ MV আবদুল্লাহ। বাংলাদেশ সময় দুপুর 2টায় পণ্য খালাসের জন্য জেটিতে ভেড়ানোর কথা ছিল, তবে তা পিছিয়ে মঙ্গলবার করা হয়েছে। জাহাজ কোম্পানির মালিক প্রতিষ্ঠান KSRM এর প্রধান নির্বাহী কর্মকর্তা মেহরুল করিম জানিয়েছেন, এর আগে রোববার বিকেল 4টায় বন্দরের বহির্নোঙরে পৌঁছায় জাহাজটি। আগের সিদ্ধান্ত অনুযায়ী 2 জন নাবিক বিমানে এবং বাকি 21 জন জাহাজেই বাংলাদেশে ফিরবেন। জাহাজে থাকা 55,000 টন কয়লা খালাসের পর চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা হয়ে 10 থেকে 12 মের মধ্যে পৌঁছতে পারে MV আবদুল্লাহ। জিম্মি দশায় 33 দিন আতঙ্ক আর শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে ছিলেন MV আবদুল্লাহ জাহাজের 23 নাবিক। ভারী মেশিনগান, রকেট লঞ্চারের মতো মারাত্মক অস্ত্র নিয়ে দিনরাত এক নাবিকের পাহারায় ছিল গড়ে 3 দস্যু। তাই রোজা ঈদও তাদের কেটেছে ভীতির মধ্যে। তবে ইংরেজি জানা দস্যু নেতা আহমদের মধ্যস্থতায় শেষ 30টা দিন কিছুটা সুবিধা পান নাবিকরা। 12 মার্চ জিম্মি করার পর নাবিকদের প্রতি শুরুতে কঠোর ছিল দস্যুরা। মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত দস্যুরা এলোপাতাড়ি গুলি ছুড়ে আর হাঁকডাক দিয়ে আতঙ্ক সৃষ্টি করে। সব নাবিককে সারি করে জাহাজ পরিচালনা কক্ষ, ব্রিজ ঘরে এনে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখে মাথায় অস্ত্র ঠেকিয়ে। তখন মনে হয়েছিল এই বুঝি ব্রাশ ফায়ার করে মেরে ফেলল সবাইকে।
যেদিন দোসর সেদিন ইফতারিটা বানাইতে পারে নাই, বেলা 1টা তো সন্ধ্যার সময় ইফতারি, সেকেন্ড রোজা আমাদের, ওই দিন শুধু ইফতারের সমস্যা, তারপর থেকে নেভার এভার। প্রথমে 12 জন দস্যু এসে জাহাজে উঠলেও দ্রুত তাদের সংখ্যা বাড়তে থাকে। জাহাজকে সরিয়ে নেওয়া হয় বারবার। দস্যুর সংখ্যাও দিনে দিনে বেড়ে দাঁড়ায় 65-তে। আমাকে নিয়ে আসে একটা জায়গায় অ্যাঙ্কর করছে, অ্যাঙ্কর করার পরে ওখানে আসছিল আরো 13 জন আসছে, 35 জন হলো, 35। তারপরে প্রত্যেক দিন আসছে 14 লোক, আস্তে আস্তে 65। লাস্ট যেদিন আমাদের জাহাজে ছিল 65 ডাকাত। তবে তৃতীয় দিন থেকে কিছুটা নমনীয় হয় দস্যুরা। রোজা, ইফতার, নামাজ এবং সেহরি করতে দেয়। যার যার কক্ষে গিয়ে ঘুমানোর অনুমতিও দেয়। তারা নাবিকদের খাবারে ভাগ না বসিয়ে প্রতি সপ্তাহে নিজেদের জন্য দুম্বা এনে আলাদাভাবে খেয়েছে। দুপুরে আপনাকে বললাম 5টা আনছে, 3টা ওরা খাইছে, 2টা আমরা খাইছি। তারপর আমাদের থেকে শর্ট পড়লে ওরা নিয়ে যায়, আমরা একটা খাইছি তো একটা রেখে দিছি। নাবিকদের খাবার ও পানি রেশনিংয়ের ছড়িয়ে পড়া সংবাদ সঠিক নয় বলেও জানায় নাবিকরা। বরং জিম্মি অবস্থা থেকে মুক্ত হয়ে দুবাই পর্যন্ত যাবার রসদও ছিল মজুদ। ডাকাতরাও জাহাজের কোনো খাদ্য খায়নি, বরং দিয়ে গেছে বলে জানায় তারা। জানুয়ারি 16 থেকে 3 মাসের নিছি, কেমন আবার যে পরে কয়লা লোড করছে, যেখান থেকে এসে ধরা গেল ওই যে মাপুদু, ওখান থেকে আবার প্রভিশন নিছি, পানি নিছি। নাবিকরা আরও জানিয়েছে, আশপাশে বিদেশি সামরিক জাহাজ আসলে ডাকাতরা কেবিন থেকে জিম্মিদের ধরে ডেকে এনে মাথায় অস্ত্র তাক করে রাখত। আর জিম্মি জাহাজের ক্যাপ্টেনকে বেতার বার্তা দিয়ে ওইসব জাহাজকে দূরে চলে যেতে বলায় বাধ্য করা হতো। তবে বিভিন্ন সময়ে ডাকাতরা নাবিকদের পরিবারের সাথে কথা বলার সুযোগ দিয়েছে বলেও নাবিকরা স্বীকার করেন। জীবন নিয়ে ফিরে আসাটা এখনও অবিশ্বাস্য বলে মনে হচ্ছে, জানান তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। সকালে উপজেলার পুটিয়া সীমান্তে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে সীমান্ত এলাকার শূন্য রেখায় বিএসএফের গুলিতে গুরুতর আহত হন মোহাম্মদ হাসান। পরে তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। নিহত মোহাম্মদ হাসান পেশায় পোশাক শ্রমিক ছিলেন বলে জানিয়েছেন বায়েক ইউপি চেয়ারম্যান বিল্লাল মিয়া। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি। ফরিদপুরে বাস পিকআপ সংঘর্ষে 15 জন নিহতের ঘটনায় বাস চালককে গ্রেফতার করা হয়েছে। এছাড়া দুর্ঘটনার কারণ উল্লেখ করে তদন্ত প্রতিবেদন দিয়েছে কমিটি। সকালে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় রোববার দুপুরে বাস চালক খোকন মিয়াকে চাঁদপুর থেকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে 2 দিন টানা বাস চালানোর কারণে অতিরিক্ত ক্লান্ত থাকার কথা জানান তিনি। এদিকে রোববার রাতে তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনে দুর্ঘটনার কারণ হিসেবে দীর্ঘক্ষণ গাড়ি চালানোকে দায়ী করা হয়েছে। এছাড়া মহাসড়কের লেন না মানা, অটোরিকশার দৌরাত্ম্য ও অতিরিক্ত গতিকেও দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। গত 16 এপ্রিল ফরিদপুর খুলনা মহাসড়কের কানাইপুরের দিগনগরে এই ঘটনা ঘটে। জীবননগর থেকে বাসের ট্রিপ নিয়ে সে গাবতলী পৌঁছায়। রাত 3টার দিকে সে গাবতলী পৌঁছায়। 1 ঘন্টা সে খাওয়া দাওয়া করে রাত 3টা থেকে 4টা পর্যন্ত। 4টা থেকে সে আবার বাসের ট্রিপ নিয়ে এই দিগনগরের দিকে যাচ্ছিল। প্রতিমধ্যে এই ঘটনা ঘটে। গাড়ি চালাতে গেলে একটা সুস্থ মস্তিষ্কে একটা লোক কাজ করতে গেলে রেস্ট বা ঘুমের একটা প্রয়োজন আছে, কিন্তু সে কিন্তু রেস্টের সময়টা পায়নি। সিরাজগঞ্জের চৌহালিতে 8 বছরের এক শিশুকে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। গণধর্ষণের পর শিশুটিকে হত্যা করা হয়। এই ঘটনায় জড়িত 2 জনকে গ্রেফতার করা হয়েছে। সকালে সংবাদ সম্মেলনে পিবিআইয়ের পুলিশ সুপার রেজাউল করিম জানান, 2017 সালে 26 মার্চ নিখোঁজ হয় শিশুটি। একদিন পর শিমুলিয়াচরে মরদেহ উদ্ধার করা হয়। 2019 সালে মামলার তদন্তের দায়িত্ব পায় পিবিআই। পরে তদন্তে বেরিয়ে আসে দল বেঁধে ধর্ষণের পর শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গত 19 এপ্রিল শিশুটির ফুফাতো ভাই সাব্বির এবং সাকিব খান নামে 2 জনকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তারা। জড়িত আরও 6 জনকে ধরতে অভিযান চলছে। দত্তকান্তি হাই স্কুলে বিকাল 5:30টায় গিয়েছিল স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখতে। সেখানে গিয়ে তার ভাইয়ের সাব্বিরের সাথে দেখা হয়। দেখা হওয়ার পরে সাব্বিরকে অন্য আসামে মিলন তাকে প্রস্তাব দেয় 7,000 টাকা দিবে এবং তাকে 3-4 জন মিলে ধর্ষণ করবে। সাব্বির টাকার লোভে রাজি হয়। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত 3 যাত্রীর কাছ থেকে
1 কেজি স্বর্ণ জব্দ করেছে এনএসআই ও কাস্টমস কর্মকর্তারা। সকাল 7টায় দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। সে সময় বিমানের 3 যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের সাথে থাকা মালামাল তল্লাশি করা হয়। এ সময় কম্বলের ভেতর থেকে পাওয়া যায় এসব স্বর্ণ। আটক করা হয় মোবারক আলী, নাজমুল হক ও আনোয়ার শাহকে। এদিকে যশোরের গোগো সীমান্ত দিয়ে ভারত পাচারের সময় 6টি স্বর্ণবার সহ চয়ন হোসেন নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। পাঁচ বছরের মধ্যে 5 মাসও চলেনি 9 কোটি টাকা ব্যয়ে নির্মিত নড়াইলের একমাত্র পানি শোধনাগার। উদ্বোধনের 3 মাস পরেই শোধনাগারটি অকেজো হয়ে পড়ে। বাধ্য হয়ে বছরের পর বছর দূষিত পানি ব্যবহার করছেন পৌরবাসী। দায় এড়াতে পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল কর্তৃপক্ষ দুষছে একে অপরকে। নড়াইল পৌরসভায় বিশুদ্ধ পানির সংকট মেটাতে হাতিরবাগান এলাকায় 2014 সালে পানি শোধনাগার নির্মাণের কাজ শুরু হয়। প্রায় 9 কোটি টাকা ব্যয়ে 6 বছর ধরে চলে এই নির্মাণ কাজ। 2019 সালে কাজ শেষে পরিচালনার জন্য নড়াইল পৌরসভার কাছে শোধনাগারটি হস্তান্তর করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। উদ্বোধনের 3 মাস পর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে এটি বন্ধ হয়ে যায়। 2021 সালে এটি আবারও চালুর উদ্যোগ নেয় পৌরসভা। তবে চালুর পরপরই ত্রুটি দেখা দেয় আবারও বন্ধ হয়ে যায় শোধনাগারটি। এরপর থেকে পরিশোধন ছাড়াই পানি সরবরাহ করছে পৌর কর্তৃপক্ষ। এতে বিশুদ্ধ পানির চরম সংকটে ভুগছেন পৌরবাসী। 3 মাস চালু হওয়ার পরে এটা আবার বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার অদ্যাবধি বন্ধ আছে। বাইরে থেকে পানি কিনে আমরা খাচ্ছি, সুপেয় পানি খাচ্ছি। আমরা চাই যে এই প্রজেক্টটা আবার চালু হোক। মাদ্রাসায় প্রায় 150 বাচ্চা আছে, এদের পানি কিনে খাওয়াতে গেলে আসলে আমাদের খুব সমস্যা হচ্ছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মেরামত করতে পারছে না, এমন অভিযোগ পৌরসভার। আর পৌর কর্তৃপক্ষ ঠিকমতো রক্ষণাবেক্ষণ করেনি বলছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। যন্ত্রপাতি অকেজ হয়ে যায়, আর সেটা করতে গেলে অনেক অর্থের প্রয়োজন হয়। অত্যন্ত নিম্নমানের যন্ত্রপাতি ব্যবহার করা, যে কারণে ওই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দিয়ে কাজ হবে বলে আমার কাছে মনে হয় না। আমরা নির্মাণ করে তাদেরকে হ্যান্ডওভার করেছি এবং তারা এটা বুঝে নিয়েছে আমাদের কাছ থেকে, এবং এরপর থেকে কিন্তু ফুল দায়িত্ব তাদেরই। টেকনিক্যাল জ্ঞানের অভাব হোক বা হয়তো তাদের দক্ষ কর্মী নাই, যে কোনো কারণে হোক তারা আসলে সেটা পারছে না। দুই প্রতিষ্ঠান অভিযোগ পাল্টা অভিযোগ করলেও পানির শোধনাগার চালুর কোনো উদ্যোগ নেই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামের বোয়ালখালীতে বালু বোঝাই ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার চালক সহ 2 জন নিহত হয়েছেন। ভোরে আরাকান সড়কের রায়খালীর পুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ভোরে নগরীর লালখান বাজার এলাকা থেকে অটোরিকশা করে ব্যবসায়ী মিজানুর রহমান মাছের আড়তে যাচ্ছিলেন। পথে রায়খালীর পুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান চালক দেলোয়ার হোসেন। গুরুতর আহত অবস্থায় মিজানুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 7 জন। ভোরে উপজেলার টেটিয়ারকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এছাড়া গোপালগঞ্জ সদরের সোনাসুরে বাসকে সাইড দিতে গিয়ে নসিমন উল্টে চালক নিহত হয়েছেন। আহত 2 জন গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন। এই প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, সবার জন্য সরকার পেনশন স্কিম চালু করেছেন। কর্মজীবন শেষে যেন নিশ্চিন্তে জীবনযাপন করা যায়, সেই সাথে কর্মজীবনের উপার্জিত টাকার কিছু অংশ পেনশন স্কিমে বিনিয়োগ করে একজন নাগরিক বৃদ্ধ বয়সে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারেন। এজন্য সর্বজনীন পেনশন স্কিমের আওতায় সকলকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান তিনি। গোপালগঞ্জের কোটালীপাড়ায় অশোক মণ্ডল নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরে রাতে উপজেলার জাঠিয়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় রাতে নিজ ঘরে জানালা খুলে ঘুমিয়েছিলেন অশোক ও তার ছোট ভাই অসীম। ভোরের দিকে জানালা দিয়ে অশোককে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় অশোকের ছোট ভাই বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে কাজ চলছে বলে জানায় পুলিশ। ক্রমাগত শিকার ও বনাঞ্চল উজাড় হওয়ায় বিলুপ্তির পথে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী, হাতি, হরিণ, বনমোরগ, বানর, মথুরা সহ পাহাড়ে কয়েকটি বন্যপ্রাণী পড়েছে অস্তিত্বের সংকটে। আবাসস্থল রক্ষার পাশাপাশি বন্যপ্রাণী শিকার বন্ধে আইনের
কঠোর প্রয়োগের দাবি পরিবেশবাদীদের। সম্প্রতি খাগড়াছড়ির গহীন পাহাড়ে দেখা মিলেছে এই হাতির পালের। শিকারীদের দৌরাত্ম্য ও বন উজাড়ের কারণে এখন সচরাচর দেখা যায় না এমন দৃশ্য। স্থানীয়রা বলছেন, শিকারীদের কারণে সবচেয়ে বেশি বিপন্নতার মুখে হরিণ, ভালুক, বন্য শূকর সহ বেশ কয়েকটি প্রজাতির পাখি। বন উজাড়ের কারণে বিপদ বেড়েছে আবাসস্থল হারানো প্রাণীদের। এই অঞ্চলের মানুষজন শিকার করে বন্যপ্রাণী হত্যা করছে এবং তার পাশাপাশি বন উজাড় হওয়ার আরেকটা কারণ। প্রাণীদের আবাসস্থল বিলুপ্ত হয়েছে। এছাড়াও কিছু প্রাণী আছে যাদেরকে মানুষ পোষে, তাদেরকে পাচার করে। গত 4 বছরে বিপন্নপ্রায় লজ্জাবতী বানর, গয়াল, বনবিড়াল, মায়া হরিণ, তক্ষক, হিলময়না সহ 31 প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার ও অবমুক্ত করেছে জেলা বন বিভাগ। বন্যপ্রাণী শিকার বন্ধে আইনের কঠোর প্রয়োগের দাবি পরিবেশবাদীদের। আইনটাকে আরো শক্ত করা দরকার এবং তার প্রয়োগ প্রচণ্ড জরুরি। এখানে আমি বলবো যে আমাদের প্রশাসন, বিশেষ করে বন বিভাগকে এবং ওয়াইল্ড লাইফ যে ক্রাইম ইউনিট বা যে ওয়াইল্ড লাইফ বন বিভাগের যে ওয়াইল্ড লাইফ ডিপার্টমেন্ট, তাদের অনেক বড় দায়িত্ব আছে। এদিকে বন বিভাগ বলছে, প্রাণী শিকার বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এখানকার স্থানীয় যারা জনসাধারণ, তাদেরকে কনভিন্স করার জন্য এদেরও বেঁচে থাকার অধিকার আছে, এদেরকে আমরা বাঁচতে দিতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এসব বন্যপ্রাণী দেখতে পায়। আইন অনুযায়ী বন্যপ্রাণী শিকার করলে 50,000 টাকা জরিমানা ও 1 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।